নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা আলোচনা করব বৈষ্ণব পদাবলী সাহিত্য আর একজন গুরুত্বপূর্ণ পদকর্তা বিদ্যাপতি সম্পর্কে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বিদ্যাপতি। প্রথম প্রশ্ন, বিদ্যাপতি কোন সময় কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বিদ্যাপতি আনুমানিক চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে মিথিলার মধুমণি পরগনার অন্তর্গত বিশপী গ্রামে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় প্রশ্ন, বিদ্যাপতি কোন রাজার সভাকবি ছিলেন? বিদ্যাপতি মিথিলার রাজা শিবসিংহের সভাকবি ছিলেন। তৃতীয় প্রশ্ন, বিদ্যাপতি কোন কোন ভাষায় সাহিত্য রচনা করেন? বিদ্যাপতি সংস্কৃত, মৈথিলী ও ব্রজবুলি ভাষায় সাহিত্য রচনা করেছিলেন। চতুর্থ প্রশ্ন, ধর্মমতে বিদ্যাপতি কি ছিলেন? ধর্মমতে বিদ্যাপতি ছিলেন শৈব। পঞ্চম প্রশ্ন, মিথিলার কোন রাজার ইচ্ছায় বিদ্যাপতি তার কাব্য সাধনা শুরু করেন? মিথিলার রাজা দেবসিংহের অনুরোধে তার কাব্য সাধনা শুরু হয়। ষষ্ঠ প্রশ্ন, বিদ্যাপতির রাজপ্রশস্তিমূলক দুটো গ্রন্থের নাম লেখো। বিদ্যাপতির রাজপ্রশস্তিমূলক দুটো গ্রন্থের নাম হচ্ছে কীর্তিলতা ও কীর্তিপতাকা। আর সপ্তম প্রশ্ন, বিদ্যাপতি কোন কাব্যে নিজেকে খেলন কবি হিসেবে চিহ্নিত করেছেন? তিনি কীর্তিলতা কাব্যে নিজেকে খেলন কবি হিসেবে চিহ্নিত করেছেন। অষ্টমতম প্রশ্ন, বিদ্যাপতি কোন পর্যায়ের পদে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন? মাথুর, প্রার্থনা, ভাবোল্লাস ও মিলন পর্যায়ে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। নবম প্রশ্ন, বিদ্যাপতির পিতার নাম কি? বিদ্যাপতির পিতার নাম হলো গণপতি ঠাকুর। আর দশমতম প্রশ্ন হচ্ছে, বিদ্যাপতির কৈলিক উপাধি কি ছিল? বিদ্যাপতির কৈলিক উপাধি হলো ঠক্কর বা ঠাকুর। তো যদি প্রশ্নগুলোকে আবার পুনরাবৃত্তি বা রিপিট করি তাহলে বলবো, বিদ্যাপতি কোন সময় কোথায় জন্মগ্রহণ করেন? প্রথম প্রশ্ন, বিদ্যাপতি আনুমানিক চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে মিথিলার মধুমণি পরগনার অন্তর্গত বিশপী গ্রামে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় প্রশ্ন, বিদ্যাপতি কোন রাজার সভাকবি ছিলেন? বিদ্যাপতি মিথিলার রাজা শিবসিংহের সভাকবি ছিলেন। তৃতীয় প্রশ্ন, বিদ্যাপতি কোন কোন ভাষায় সাহিত্য রচনা করেন? বিদ্যাপতি সংস্কৃত, মৈথিলী ও ব্রজবুলি ভাষায় সাহিত্য রচনা করেন। চতুর্থ প্রশ্ন, ধর্মমতে বিদ্যাপতি কি ছিলেন? ধর্মমতে বিদ্যাপতি ছিলেন শৈব। পঞ্চমতম প্রশ্ন, মিথিলার কোন রাজার ইচ্ছায় তার কাব্য সাধনা শুরু হয়? মিথিলার রাজা দেবসিংহের অনুরোধে তার কাব্য সাধনা শুরু হয়। ষষ্ঠ প্রশ্ন, বিদ্যাপতি রাজপ্রশস্তিমূলক দুটি গ্রন্থের নাম লেখো। বিদ্যাপতি রাজপ্রশস্তিমূলক দুটো গ্রন্থের নাম হচ্ছে কীর্তিলতা ও কীর্তিপতাকা। সপ্তম প্রশ্ন, বিদ্যাপতি কোন কাব্যে নিজেকে খেলন কবি হিসেবে চিহ্নিত করেছেন? তিনি কীর্তিলতা কাব্যে নিজেকে খেলন কবি হিসেবে চিহ্নিত করেছেন। অষ্টমতম প্রশ্ন, বিদ্যাপতি কোন পর্যায়ের পদে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন? বিদ্যাপতি মূলত মাথুর, প্রার্থনা, ভাবোল্লাস ও মিলন পর্যায়ের পদে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। নবমতম প্রশ্ন, বিদ্যাপতির পিতার নাম কি? বিদ্যাপতির পিতার নাম হলো গণপতি ঠাকুর। দশমতম প্রশ্ন, বিদ্যাপতির কৈলিক উপাধি কি ছিল? বিদ্যাপতির কৈলিক উপাধি হলো ঠক্কর বা ঠাকুর। এবারে আমরা দেখব বিদ্যাপতি সম্পর্কিত 11তম প্রশ্ন, বিদ্যাপতির উপাধিগুলো কি কি? বিদ্যাপতির উপাধিগুলি হলো কবি সার্বভৌম, মৈথিলী কোকিল, অভিনব জয়দেব। 12তম প্রশ্ন হচ্ছে, বিদ্যাপতির কীর্তিলতা কাব্য কোন ভাষায় লেখা? বিদ্যাপতির কীর্তিলতা কাব্য হলো অবহট্ট ভাষায় লেখা। 13তম প্রশ্ন, বিদ্যাপতি কোন সময়ের কবি? বিদ্যাপতি হলো চতুর্দশ শতাব্দীর শেষের দিকের কবি। 14তম প্রশ্ন হলো, মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন বিদ্যাপতি। 15তম প্রশ্ন, প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন বিদ্যাপতি। 16তম প্রশ্ন, বিদ্যাপতির পদাবলী কে কত সালে প্রকাশ করেন? শারদাচরণ মিত্র 1878 সালে বিদ্যাপতির পদাবলী প্রকাশ করেন। 17তম প্রশ্ন হচ্ছে, মহাজন পদাবলী কি? কে কবে এটি প্রকাশ করেন? মহাজন পদাবলী হলো বিদ্যাপতির পদের সংকলন। 1874 খ্রিস্টাব্দে জগবন্ধু ভদ্র মহাজন পদাবলী প্রথম খণ্ড প্রকাশ করেন। 18তম প্রশ্ন হচ্ছে, বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যা কে দিয়েছিলেন? বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যা দিয়েছিলেন শিবসিংহ। আর বিদ্যাপতি পদাবলীর ভাষাকে
কে বিকৃত মৈথিলী বলেছেন? বিদ্যাপতির পদাবলীর ভাষাকে বিকৃতি মৈথিলী বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 20তম প্রশ্ন, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচয়িতাকে? বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদি এই প্রশ্নগুলোকে আবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি তাহলে বলতে হয় যে 11তম প্রশ্নে বিদ্যাপতির উপাধিগুলো কি কি? বিদ্যাপতির উপাধি হলো কবি সার্বভৌম, মৈথিলী কোকিল, অভিনব জয়দেব। বিদ্যাপতির কীর্তিলতা কাব্য কোন ভাষায় লেখা? বিদ্যাপতির কীর্তিলতা কাব্য হচ্ছে অবহট্ঠ ভাষায় লেখা। 13তম প্রশ্ন, বিদ্যাপতি কোন সময়ের কবি? বিদ্যাপতি আনুমানিক 14 শতাব্দীর শেষের দিকের কবি। মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন বিদ্যাপতি। প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। 16তম প্রশ্ন, বিদ্যাপতির পদাবলী কে কত সালে প্রকাশ করেন? শারদাচরণ মিত্র 1878 সালে বিদ্যাপতির পদাবলী প্রকাশ করেন। 17তম প্রশ্ন, মহাজন পদাবলী কি? কে কবে এটি প্রকাশ করেন? মহাজন পদাবলী হল বিদ্যাপতির পদের সংকলন। 1874 খ্রিস্টাব্দে জগবন্ধু ভদ্র মহাজন পদাবলীর প্রথম খণ্ড প্রকাশ করেন। 18তম প্রশ্ন, বিদ্যাপতিকে অভিনবী জয়দেবকে বলেছেন? বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলেছেন শিবসিংহ। 19তম প্রশ্ন, বিদ্যাপতির পদাবলীর ভাষাকে কে বিকৃত মৈথিলী বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বিদ্যাপতির পদাবলীকে বিকৃত মৈথিলী। 20তম প্রশ্ন, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচয়িতাকে? বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবারে আমরা দেখব বিদ্যাপতি সম্পর্কিত 21তম প্রশ্ন। বিদ্যাপতি মিথিলার কোন রাজবংশের সভাকবি ছিলেন? বিদ্যাপতি মিথিলার ঐনিবা বা কামেশ্বর রাজবংশের সভাকবি ছিলেন। 22তম প্রশ্ন, বিদ্যাপতি বাঙালি কবি নন, কে কত সালে তা প্রমাণ করেন? রাজকৃষ্ণ মুখোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে প্রথম প্রমাণ করেন বিদ্যাপতি বাঙালি কবি নন। 23তম প্রশ্ন, বিদ্যাপতি রচিত নাটক দুটির নাম লেখো। বিদ্যাপতি দুটি নাটক রচনা করেছিলেন, একটা হচ্ছে গোরক্ষ বিজয় আর একটা হচ্ছে মণিমঞ্জুরি। এই দুটি নাটকই সংস্কৃত ভাষায় লেখা। 24তম প্রশ্ন, বিদ্যাপতি তার অধিকাংশ পদাবলী কোন রাজার রাজসভায় থাকাকালীন রচনা করেন? বিদ্যাপতি তার অধিকাংশ পদাবলী রাজা শিবসিংহের রাজসভায় থাকাকালীন রচনা করেন। বিদ্যাপতি কোন রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেন? বিদ্যাপতি কামেশ্বর রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেন। 26তম প্রশ্ন, বিদ্যাপতির পদে উল্লেখিত মুসলমান রাজার নাম কি? বিদ্যাপতির পদে উল্লেখিত মুসলমান রাজার নাম হলো নুসরত শাহ। 27তম প্রশ্ন, বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু বলে কে প্রচার করেন? বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু বলে প্রচার করেন হরপ্রসাদ শাস্ত্রী। 28তম প্রশ্ন, বিদ্যাপতি মিথিলার কবি একথা কে বলেছেন? বিদ্যাপতি মিথিলার কবি একথা বলেছেন জন বিমস। 29তম প্রশ্ন, বিদ্যাপতির পদকে কসমিক ইমাজিনেশন কে বলেছেন? শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের বিকাশের ধারাগ্রন্থে বিদ্যাপতির পদগুলোকে কসমিক ইমাজিনেশন বলেছেন। 30তম প্রশ্ন, বৈষ্ণব সাহিত্যে দুজন রাজসভার কবির নাম লেখো। বৈষ্ণব সাহিত্যে দুজন রাজসভার কবির নাম হলো জয়দেব ও বিদ্যাপতি। যদি এই প্রশ্নগুলোকে রিপিটেশন বা পুনরাবৃত্তি করে বলি তাহলে 21তম প্রশ্ন, বিদ্যাপতি মিথিলার কোন রাজবংশের সভাকবি ছিলেন? বিদ্যাপতি মিথিলার ঐনিবা বা কামেশ্বর রাজবংশের সভাকবি ছিলেন। 22তম প্রশ্ন, বিদ্যাপতি বাঙালি কবি নন, কে কত সালে তা প্রমাণ করেন? রাজকৃষ্ণ মুখোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে প্রথম প্রমাণ করেন বিদ্যাপতি বাঙালি কবি নন। 23তম প্রশ্ন, বিদ্যাপতি রচিত নাটক দুটির নাম লেখো। গোরক্ষ বিজয় ও মণিমঞ্জুরি এই নাটক দুটি সংস্কৃত ভাষায় লেখা। বিদ্যাপতি তার অধিকাংশ পদাবলী কোন রাজার রাজসভায় থাকাকালীন রচনা করেন? বিদ্যাপতি তার অধিকাংশ পদাবলী শিবসিংহের রাজসভায় থাকাকালীন রচনা করেন। বিদ্যাপতি কোন রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেন? তিনি হচ্ছেন কামেশ্বর রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেন। 26তম প্রশ্ন, বিদ্যাপতির পদে উল্লেখিত মুসলমান রাজার নাম কি? বিদ্যাপতির পদে উল্লেখিত মুসলমান রাজার নাম হলো নুসরত শাহ। 27তম প্রশ্ন, বিদ্যাপতিকে পঞ্চভাষক হিন্দু বলে কে প্রচার করেন? বিদ্যাপতিকে পঞ্চভাষক হিন্দু বলে প্রচার করেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী।
28তম প্রশ্ন, বিদ্যাপতি মিথিলার কবি একথা কে বলেছেন? একথা বলেছেন জন বিমস। 29তম প্রশ্ন, বিদ্যাপতির পথকে কসমিক ইমাজিনেশন কে বলেছেন? শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের বিকাশের ধারা গ্রন্থে বিদ্যাপতির পদগুলোকে কসমিক ইমাজিনেশন বলেছেন। 30তম প্রশ্ন, বৈষ্ণব সাহিত্যের দুজন রাজসভার কবির নাম হলো লেখো। বৈষ্ণব সাহিত্যের দুজন রাজসভার কবির নাম হলো জয়দেব ও বিদ্যাপতি। 31তম প্রশ্ন, বিদ্যাপতির পদে কোন কবির প্রভাব সর্বাধিক? বিদ্যাপতির পদে জয়দেবের প্রভাব সর্বাধিক। 32তম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনায় বিদ্যাপতির পদ পাওয়া যায়? রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে বিদ্যাপতির পদ পাওয়া যায়। 33তম প্রশ্ন, বিদ্যাপতির কবিতা সর্বস্বহার এবং চণ্ডীদাসের কবিতা রুদ্রাক্ষমালা কে বলেছেন? কথাটি বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 34তম প্রশ্ন, বিদ্যাপতির কোন কাব্যকে চম্পু কাব্য বলা হয়? কীর্তিলতা কাব্যকে চম্পু কাব্য বলা হয়। 35তম প্রশ্ন, বিদ্যাপতি প্রেম মনস্তত্ত্বের সুনিপুণ রূপকার, এই মন্তব্যটি কে করেন? বিদ্যাপতি প্রেম মনস্তত্ত্বের সুনিপুণ রূপকার মন্তব্যটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 36তম প্রশ্ন, বিদ্যাপতির কবিতাকে কে দূরগামিনী বেগবতী তরঙ্গ সংকুলা নদী হিসেবে বর্ণনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাপতির কবিতাকে দূরগামিনী বেগবতী তরঙ্গ সংকুলা নদী বলে বর্ণনা করেছেন। বিদ্যাপতির পদ প্রথম কে আবিষ্কার করেন? বিদ্যাপতির পদ প্রথম আবিষ্কার করেছিলেন জর্জ গিয়ারসন সাহেব। 38তম প্রশ্ন, বিদ্যাপতির ভক্ত নহেন কবি, গোবিন্দ দাস যত বড় কবি ততোধিক ভক্ত, এই মন্তব্যটি কার? মন্তব্যটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 40তম প্রশ্ন, কোন কোন বৈষ্ণব মত সংকলনে বিদ্যাপতির পদ স্থান পেয়েছে? ক্ষণদা গীত চিন্তামণি, পদকল্পতরী, পদামৃত সমিত, পদামৃত সমুদ্র, এই বৈষ্ণব পদ সংকলনে বিদ্যাপতির পদ স্থান পেয়েছে। যদি এটাকে আবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, বিদ্যাপতির পদে কোন কবির প্রভাব সর্বাধিক? বিদ্যাপতির পদে জয়দেবের প্রভাব সর্বাধিক। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনায় বিদ্যাপতির পদ পাওয়া যায়? রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে বিদ্যাপতির পদ পাওয়া যায়। 33তম প্রশ্ন, বিদ্যাপতির কবিতা সর্বস্বহার এবং চণ্ডীদাসের কবিতা রুদ্রাক্ষমালা এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 34তম প্রশ্ন, বিদ্যাপতির কোন কাব্যকে চম্পু কাব্য বলা হয়? বিদ্যাপতির কীর্তিলতা কাব্যকে চম্পু কাব্য বলা হয়। 35তম প্রশ্ন, বিদ্যাপতি প্রেম মনস্তত্ত্বের সুনিপুণ রূপকার, এই মন্তব্যটি কে করেন? মন্তব্যটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 36তম প্রশ্ন, বিদ্যাপতির কবিতাকে কে দূরগামিনী বেগবতী তরঙ্গ সংকুলা নদী হিসেবে বর্ণনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাপতির কবিতাকে দূরগামিনী বেগবতী তরঙ্গ সংকুলা নদী হিসেবে বর্ণনা করেছেন। বিদ্যাপতির পদ প্রথম কে আবিষ্কার করেন? বিদ্যাপতির পদ প্রথম আবিষ্কার করেন জর্জ গিয়ারসন সাহেব। 38তম প্রশ্ন, বিদ্যাপতি ভক্ত নহেন কবি, গোবিন্দ দাস যত বড় কবি ততোধিক ভক্ত, মন্তব্যটি কার? এই মন্তব্যটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 39তম প্রশ্ন, ভূ পরিক্রমা কোন ভাষায় লেখা? ভূ পরিক্রমা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। আর 40তম প্রশ্ন, কোন কোন বৈষ্ণব পদ সংকলনে বিদ্যাপতির পদ স্থান পেয়েছে? ক্ষণদা গীত চিন্তামণি, পদকল্পতরু ও পদামৃত সমুদ্র, এই বৈষ্ণব পদ সংকলনে বিদ্যাপতির পদ স্থান পেয়েছে। বিদ্যাপতি সম্পর্কিত 41তম প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির কোন পদের ইংরাজি অনুবাদ করে লেখেন লাকি ওয়াজ মাই অ্যাওয়াকেনিং মর্নিং? রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির কোন পদের ইংরাজি অনুবাদ করে লেখেন লাকি ওয়াজ মাই অ্যাওয়াকেনিং মর্নিং? রবীন্দ্রনাথ ঠাকুর যে ইংরাজি অনুবাদ করেছেন তার বাংলা হলো বিদ্যাপতির আজু রজনী হাম ভাগে পোহাইলু। আর 42তম প্রশ্ন, 1937 খ্রিস্টাব্দে বিদ্যাপতির জীবনী নিয়ে কোন পরিচালক চলচ্চিত্র নির্মাণ করেন? 1937 খ্রিস্টাব্দে বিদ্যাপতির জীবনী নিয়ে পরিচালক দেবকী বসু চলচ্চিত্র নির্মাণ করেন। 43তম প্রশ্ন, আমরা বাঙালির ধুতি চাদর পরাইয়া মিথিলার বড় পাগড়ি খুলিয়া তাহাকে আমাদের করিয়া লইয়াছি, এই মন্তব্যটি কে করেছেন? এটা হচ্ছে দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে বিদ্যাপতি সম্পর্কে মন্তব্যটি করেন। 44তম প্রশ্ন হচ্ছে, বিদ্যাপতির বিভিন্ন উপাধিগুলো কি কি? বিদ্যাপতির সম্পর্কে যে উপাধিগুলো ব্যবহার করা হতো সেগুলো হচ্ছে কবি সার্বভৌম, মৈথিলী কোকিল, নব কবি শেখর, রসিক ও সভাভূষণুষু।
আর 45তম প্রশ্ন, অবহট্ট ভাষায় বিভিন্ন রাজার পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি কোন কোন গ্রন্থগুলি লেখেন? অবহট্ট ভাষায় বিভিন্ন রাজার পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি কোন কোন গ্রন্থগুলি লেখেন? কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় তিনি লিখেছিলেন কীর্তিলতা। দেব সিংহের পৃষ্ঠপোষকতায় তিনি লিখেছিলেন ভূপরিক্রমা। শিব সিংহের পৃষ্ঠপোষকতায় তিনি লিখেছেন কীর্তি পতাকা পুরুষ পরীক্ষা। পদ্ম সিংহ ও বিশ্বাম দেবীর পৃষ্ঠপোষকতায় তিনি লিখেছিলেন শৈব সর্বস্বহার গঙ্গা বাক্যাবলী। নরসিংহ ধীরমতির রাজসভায় লিখেছিলেন দানবাক্যাবলী ও বিভাগসার। পুরাদিত্যের রাজসভায় তিনি লিখেছেন লিখনাবলী। ভৈরব সিংহের পৃষ্ঠপোষকতায় তিনি লিখেছেন দুর্গাভক্তি তরঙ্গিনী। যদি প্রশ্নগুলিকে আবার রিপিটেশন করি বা পুনরাবৃত্তি করি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির কোন পদের ইংরাজি অনুবাদ করে লেখেন লাকি ওয়াজ মাই অ্যাওয়েকেনিং মর্নিং? তার বিদ্যাপতির আজু রজনী হাম ভাগে পোহাইল এই পদের ইংরাজি অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 42তম প্রশ্ন, 1937 খ্রিস্টাব্দে বিদ্যাপতির জীবনী নিয়ে কোন পরিচালক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন? 1937 খ্রিস্টাব্দে বিদ্যাপতির জীবনী নিয়ে পরিচালক দেবকী বসু চলচ্চিত্র নির্মাণ করেন। 43তম প্রশ্ন, আমরা বাঙালির ধুতি চাদর পরাইয়া মিথিলার বড় পাগড়ি খুলিয়া তাহাকে আমাদের করিয়া লইয়াছি। এই মন্তব্যটি কে করেছেন? দীনেশ চন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে বিদ্যাপতি সম্পর্কে মন্তব্যটি করেন। 44তম প্রশ্ন, বিদ্যাপতি যে বিভিন্ন উপাধিগুলো ব্যবহার করতো সেগুলো কি কি? বিদ্যাপতির বিভিন্ন উপাধিগুলো হলো কবি সার্বভৌম, মৈথিলী কোকিল, নবকবি শেখর, রসিক সভা ভূষণসু। 45তম প্রশ্ন, অবহট্ট ভাষায় বিভিন্ন রাজার পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি কোন কোন গ্রন্থগুলি লেখেন? তিনি কীর্তি সিংহের রাজসভায় পৃষ্ঠপোষকতা লিখেছিলেন কীর্তিলতা। দেব সিংহের পৃষ্ঠপোষকতা তিনি লিখেছিলেন ভূপরিক্রমা। শিব সিংহের পৃষ্ঠপোষকতা তিনি লিখেছিলেন কীর্তি পতাকা ও পুরুষ পরীক্ষা। পদ্ম সিংহ বিশ্বাম দেবীর পৃষ্ঠপোষকতায় তিনি লিখেছিলেন শৈব সর্বস্বর গঙ্গা বাক্যাবলী। নরসিংহ ধীরমতির পৃষ্ঠপোষকতায় তিনি লিখেছেন দান বাক্যাবলী বিভাগসার। পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় তিনি লিখেছেন লিখনাবলী। ভৈরব সিংহের পৃষ্ঠপোষকতায় তিনি লিখেছেন দুর্গা ভক্তি তরঙ্গিনী। এবারে আমরা দেখব বিদ্যাপতির কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন পদাবলীগুলো হলো। প্রথম প্রশ্ন পদাবলী হচ্ছে এসো কি হামারি দুঃখের নাহি ওর, এটি হচ্ছে মাথুর পর্যায়ের পদ। অঙ্কুর তপন তাপে যদি জারব, এটা হচ্ছে মাথুর পর্যায়ের পদ। তৃতীয় হচ্ছে অপ মথুরাপুর মাধব গেল, এটা মাথুর পর্যায়ের পদ। চতুর্থ হচ্ছে মাধব বহুত মিনতি করিত, এটা প্রার্থনা পর্যায়ের পদ। পঞ্চম হচ্ছে তা তল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। 6 নম্বর হচ্ছে হা তক দর্পণ মা তক ফুল, এটা হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পদ। আজু রজনী হাম ভাগে পহাইলু, এটা হচ্ছে ভাবোল্লাস পর্যায়ের পদ। এটাকে আবার যদি রিপিটেশন করি, এসো কি হামারি দুঃখের নাহি ওর, এটা হচ্ছে মাথুর পর্যায়ের পদ। অঙ্কুর তপন তাপে যদি জারব, এটা হচ্ছে মাথুর পর্যায়ের পদ। আপ মথুরাপুর মাধব গেল, এটা হচ্ছে মাথুর পর্যায়ের পদ। মাধব বহুত মিনতি করিত, এটা হচ্ছে প্রার্থনা পর্যায়ের পদ। তা তল সৈকতে বাড়ি বিন্দু সম সুত মিত রমণী সমাজে, এটা হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পদ। আজু রজনী হাম ভাগে পোহাইলু, এটা হচ্ছে ভাবোল্লাস পর্যায়ের পদ। তো আজকে বৈষ্ণব পদাবলীর একজন গুরুত্বপূর্ণ পদকর্তা বিদ্যাপতি সম্পর্কে প্রশ্নোত্তর আমরা আজকের আলোচনা করলাম। আজকের বিদ্যাপতি সম্পর্কিত ক্লাস এখানেই শেষ করছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। নমস্কার।